প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা সেমিস্টার 3 যে কবিতার ক্লাস শুরু করেছিলাম একালের কবিতা সঞ্চয়ন CC3 ক্লাস হিসেবে, তাতে আজকে আমরা নীরেন্দ্রনাথ চক্রবর্তীর দেশ দেখাচ্ছ অন্ধকারে কবিতাটি নিয়ে বিশ্লেষণ করব। আমরা আগের ক্লাসে বলার চেষ্টা করেছিলাম নীরেন্দ্রনাথ চক্রবর্তী কোন দশকের কবি, কোন সময় থেকে লেখা শুরু করেছিলেন এবং সেই সময়ের আলোকপাত করতে গিয়ে সেই সময়কে নিয়ে আমরা কিছুটা বিশ্লেষণ করেছিলাম। এবং সেই সময়ের রেস্টে নেই, যখন সময়ের ফসল হিসেবে কবির মনের মানসিকতা আস্তে আস্তে গড়ে ওঠে, তখন যত দিন গড়াতে থাকে তত সেই পূর্ববর্তী অভিজ্ঞতা পরবর্তী সময়ের সঙ্গে জারণ প্রক্রিয়ার ফলে এমন একটি অভিজ্ঞতার জন্ম হয়, এমন একটি বিষয়ের সঙ্গে আমাদের পরিচয় ঘটিয়ে দেন, যেটা আমাদের শুধু অভিভূতই করে না, আমাদের শুধু সচকিতই করে দেয় না চাবুক মারার মতো করে, আমাদেরকে নতুনের আহ্বানে পুরাতনের প্রতি একটা দায়বদ্ধতার জায়গাতে নিয়ে গিয়েও দাঁড় করানো হয়। 40-এর দশকের লেখনী শুরু করে তিনি পরবর্তীকালে যখন এই দেশ দেখাচ্ছ অন্ধকারের মতো কবিতা তিনি রচনা করেন, তখন 40-এর দশকের অভিজ্ঞতা এবং 70-এর দশকের কাছাকাছি সময়ে রচিত এই দেশ দেখাচ্ছ অন্ধকারের সময়ের যে মাঝখানের জার্নি, যে মাঝখানের এগিয়ে চলার যে অভিজ্ঞতা, সেখান থেকে উঠে আসা নানা যন্ত্রণার কথা, নানা অভিজ্ঞতার কথা, নানা স্মৃতিচারণের মধ্যে দিয়ে ইতিহাসকে অঙ্গীভূত করা, সেই জিনিসগুলো আমরা এই কবিতার মধ্যে পেয়ে যাব। এই সময় যখন লিখছেন দেশ দেখাচ্ছে অন্ধকারে কবিতাটি, তখন ভারতবর্ষ জুড়ে কৃষক আন্দোলনের চরম অবস্থা একটা সাংগঠনিক দিকে এগোচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে একজন গুরুমশাইয়ের মুখ থেকে যখন ভারতবর্ষের নানা বর্ণনা কোনো এক শিক্ষার্থীকে জানানো হচ্ছে, বা যে পূর্বে দেখেছে ভারতবর্ষকে নিজের অভিজ্ঞতা দিয়ে, নিজের চর্মচক্ষু দিয়ে, নিজের বাস্তবতা দিয়ে, তখন দুটো দেখানো দেশের মধ্যে একটা তফাৎ তৈরি হয়ে যায়। যিনি বলছেন গুরুমশাই হিসেবে, তাঁর বলা দেশের মানচিত্র, তাঁর বলা দেশের বর্ণনা, তাঁর বলা দেশের গণ্ডি, এবং যিনি যে শুনছেন শিক্ষার্থী হিসেবে, তার চোখে দেখা দেশ, তার অনুভব করা গণ্ডি, দুটোর মধ্যে কোথাও একটা তফাৎ তৈরি হয়ে যায়। লেখনীকে সামনে রেখে অনেক ইতিহাস, অনেক কিছু আমাদেরকে ভুলও দেখিয়ে দিয়ে গেছে, কিন্তু আত্মচক্ষু দিয়ে দেখা ইতিহাসের যে একটা অন্য মাধুর্য রয়েছে, তাকে যে পরিবর্তন করা যায় না, সেটাই কোথাও ব্যঙ্গ বিদ্রূপের মাধ্যমে উঠে এসেছে। দেশের যে মানচিত্রকে সামনে রেখে এই কবিতাটিকে তুলে ধরা হয়েছে, এই কবিতাটির মধ্যে উঠে এসেছে যে কথাগুলো, সেইগুলো কোথাও ব্যঙ্গ, কোথাও বা অত্যন্ত পীড়াদায়ক হয়ে উঠে এসেছে স্মৃতিচারণকে অবলম্বন করে। আমরা কবিতার মধ্যে ঢুকি, কবিতাটাকে পড়ে এবং সেটাকে বিশ্লেষণ করার চেষ্টা করব। আমরা কবিতার মধ্যে আসি। নীরেন্দ্রনাথ চক্রবর্তীর দেশ দেখাচ্ছ অন্ধকারে। দেশ দেখাচ্ছ অন্ধকারে, এই যে নদী, ওই অরণ্য, ওইটে পাহাড় এবং ওইটে মরুভূমি, দেশ দেখাচ্ছ অন্ধকারে মধ্যে তুমি বার করেছ নতুন খেলা। শহরগঞ্জ ক্ষেত খামারে ঘুমিয়ে আছে দেশটা যখন রাত্রিবেলা, খুলেছ মানচিত্রখানি। এইখানে ধান, চায়ের বাগান, ওই দূরে ওই খানেতে কাপাস তুলো, কফি, তামাক, দম লাগানো কলের মতো হাজার কথা শুনিয়ে যাচ্ছ। গুরুমশাই, অন্ধকারের মধ্যে তুমি দেশ দেখাচ্ছ। কিন্তু আমরা দেশ দেখি না অন্ধকারে। নৈশ বিদ্যালয়ের থেকে চুপি চুপি পালিয়ে আসি জলের ধারে। ঘাসের পরে চিত হয়ে শুই আকাশের নক্ষত্র গুণে, ছলাৎ ছলাৎ ঢেউয়ের টানা শব্দ শুনি।
মাথার মধ্যে পাক খেয়ে যায় টুকরো টুকরো হাজার ছবি, উঠোন জুড়ে আলপনা, আলপথের পাশে হিজল গাছে সবুজ গোটা, পুণ্যি পুকুর, মাঘমণ্ডল, টিনের চালে হিমের ফোঁটা, একটু একটু বাতাস দিচ্ছে, বাতাস আনছে ফুলের গন্ধ, তার মানে তো আর কিছু নয়, ছেলেবেলার শিউলি গাছে এই আঁধারেও ফুলের দারুণ সমারোহ। গুরুমশাই, অন্ধকারে কে দেখাবে মানচিত্রখানা? মাথার মধ্যে দৃশ্য নানা, স্মৃতির মধ্যে অজস্র ফুল, তার সুবাসেই দেখতে পাচ্ছি বুকের কাছে। কবিতাটা এবারে আমরা ছোট ছোট করে পড়ে বিশ্লেষণ করার চেষ্টা করব। দেশ দেখাচ্ছ অন্ধকারে, দেশ দেখাচ্ছ অন্ধকারে, এই যে নদী ওই অরণ্য, ওইটে পাহাড় এবং ওইটে মরুভূমি, দেশ দেখাচ্ছ অন্ধকারের মধ্যে তুমি বার করেছ নতুন খেলা। অদ্ভুত একটা ব্যঙ্গ রয়েছে কথাগুলোর মধ্যে। না, যিনি বলছেন এই যে নদী ওই অরণ্য, ওইটে পাহাড়, ওইটে মরুভূমি, এই যে অঙ্গুলি সংকেত করে করে এইখানে নদী, ওইখানে পাহাড়, ওইখানে মরুভূমি, ওইখান থেকে আমাদের মানচিত্রখানা গেছে, এই পর্যন্ত আমাদের সীমানা। আদতে এইগুলোর মধ্যে অনেক সার শূন্যতা বর্তমান। এর মধ্যে সেই অর্থে আমাদের দেশকে চেনা যায় না, এই অর্থে আমাদের দেশকে বুঝে ওঠা যায় না যে ওইখানে নদী, ওইখানে পাহাড়, ওইখানে মরুভূমি আছে, ওইখান থেকে আমাদের দেশটা গেছে। রাজনৈতিক আবহকে সামনে রেখে কেউ কেউ এই দ্বন্দ্ব সারা জীবন জিইয়ে রাখবে যে এই পর্যন্ত আমার দেশ, এই যে সীমানা, এই সীমানার মধ্যে যারা আসবে তারা আমার গণ্ডির মধ্যে ঢুকে আসবে, সুতরাং সেটা রক্ষা করা আমাদের দায়িত্ব, রক্ষা করা আমাদের কর্তব্য। এই যে সীমানা নির্দিষ্ট করে দেওয়া, এই সীমানা নির্দিষ্ট করে দেওয়ার মধ্যে অদ্ভুত এক রাজনীতি কাজ করে। হ্যাঁ, মাতৃভূমির একটা নিজস্ব টান কাজ করে, মাতৃভূমির একটা নিজস্ব আবেগ থাকে, মাতৃভূমির মধ্যে একটা দায়বদ্ধতা থাকে, একটা দায়িত্ববোধ থাকে। কিন্তু সেটা যদি কোনো রাজনৈতিক স্বার্থকে সামনে রেখে উঠে আসে এবং সেটাকে কেবলমাত্র লেখনের মাধ্যমে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া যায়, তখন সেটার মধ্যে অনেক অঙ্ক এলোমেলো হয়ে যায়। যে মানুষটা দেশভাগের পূর্বে গোটা বাংলাটাকে নিজের দেশ হিসেবে দেখে এসেছে, যে মানুষটা অখণ্ড বাংলাদেশকে নিজের ভারতবর্ষের অংশ হিসেবে দেখে এসেছে, বা যে বাংলাদেশি মানুষটা এই গোটা ভারতবর্ষকে সঙ্গে করে নিজের অভিজ্ঞতাকে পূর্ববর্তী জীবনের সঙ্গে মিশিয়ে একটা নিজের মধ্যে স্মৃতি তৈরি করেছে, তাকে কি গণ্ডি দিয়ে কখনো আলাদা করা যায়? তার মনকে, তার মনকে কি বলে ওঠা বা বুঝিয়ে ওঠা সম্ভব হয় যে এই পর্যন্ত আমাদের দেশ, এই পর্যন্ত তুমি চিন্তা করবে, এর বাইরে তুমি চিন্তা করতে পারবে না? এই যে গণ্ডিগুলো উঠে আসে, এইগুলো তো কেবলমাত্র রাজনৈতিক স্বার্থেই উঠে এসেছে, গোষ্ঠী স্বার্থ, ব্যক্তি স্বার্থকে সামনে রেখে। তার মাঝখানে কি বৃহত্তর মানুষ, যারা সাধারণ মানুষ, যারা এই অখণ্ডতা চেয়েছিল না, তাদেরকে কি বুঝিয়ে ওঠা সম্ভব হবে? তারা কি সারা জীবনে মেনে নিতে পারবে যে ওইখানে আমাদের দেশ ছিল, আজ আর নেই, ওটা ওইখানে যেটা নতুন তৈরি হয়েছে সীমানা, এটাই আমার জায়গা, তার বাইরে আমার আর কোনো পরিচয় নেই? আসলে শিকড়টা তো সেখানে, পরিচয়টা লিখে দিয়ে পরিচয় করা যায় না। আমার শেকড়টা যেখানে, সেখান পর্যন্ত আমার পরিচয়। কিন্তু বৃহত্তর রাজনৈতিক স্বার্থে যখন সেই শেকড় আর জীবন্ত জায়গার মধ্যে একটা দেওয়াল তুলে দেওয়া হয়, সেটা আসলে কৃত্রিম দেওয়াল, সেটা অবিরত বুকের ভেতরে ভাঙে, অবিরত নিজের কাছে নিজে ফিরে যাওয়ার তাগিদে সেই দেওয়ালটার অস্তিত্ব কোথাও হারিয়ে যায়।
তাই এখানে পরিষ্কার বলা হচ্ছে, দেশ দেখাচ্ছ অন্ধকারের মধ্যে তুমি, বার করেছো নতুন খেলা। এটা আসলে আর কিছুই নয়, এই খেলাটা হচ্ছে রাজনৈতিক খেলা, এই খেলাটা হচ্ছে স্বার্থের খেলা, এই খেলাটা হচ্ছে আখেরে আমি কতটা, সেই বীরত্ব দেখানোর খেলা, যার মধ্যে সাধারণ মানুষের আদতে কোনো ভূমিকা নেই। সাধারণ মানুষের উপর চাপিয়ে দেওয়ার যে সাহস, সেটাই এখানে ফুটে উঠেছে। যে ক্রূরতা, যে কূট মানসিকতা, সেটাই এখানে স্পষ্ট হয়ে উঠেছে এই খেলা শব্দটার মধ্যে দিয়ে। শহরগঞ্জ ক্ষেত খামারে ঘুমিয়ে আছে দেশটা যখন রাত্রিবেলা খুলেছে মানচিত্রখানি। শহরগঞ্জে ক্ষেত খামারে সকল মানুষ যখন ঘুমিয়ে আছে, এই সকল মানুষ কারা? এই সকল মানুষ আসলে সেই মেহনতি মানুষ যারা দিনের বেলা কাজ করে, রাত্রেবেলা ঘুমিয়ে পড়ে। আর গণ্ডি যখন তৈরি হয়, ওখানে পাহাড়, ওখানে নদী, ওখানে মরুভূমি দিয়ে এই সাধারণ মানুষের কাছে খবর পৌঁছায় না। আসলে এই ঘুমিয়ে থাকাটা কোথাও ঘুম পাড়িয়ে রাখার মতো হয়ে যাচ্ছে, তাদেরকে জানানো হচ্ছে না। এখন যে আমাদের দেশ নিয়ে এই লেখালেখি শুরু হয়েছে, এর মাঝখানে তাদের কোনো ভূমিকা নেই, অথচ তাদের ভূমিকাই সব থেকে বড় ছিল এই মানচিত্রখানার সীমানা নির্ধারণ করার ক্ষেত্রে। তারপরে কি বলছে, এইখানে ধান চায়ের বাগান, ওই দূরে ওইখানেতে কাপাস তুলো কফি তামাক, দম লাগানো কলের মতন হাজার কথা শুনিয়ে যাচ্ছ গুরুমশাই। অন্ধকারের মধ্যে তুমি দেশ দেখাচ্ছ, এখানে কাপাস তুলো, ওখানে কারখানা, ওখানে চায়ের বাগান, এই যে এত কিছু বারবার বলে যাচ্ছ দম দেয়া পুতুলের মতো। এই দম দেয়া পুতুলের মধ্যেও, শব্দটার মধ্যেও একটা অদ্ভুত ব্যঙ্গ রয়েছে। দম দেয়া পুতুল কি করে না, তাকে যতটা দম দেওয়া হয় এবং তার সিস্টেমটাকে যেমনভাবে ক্রিয়েট করা হয়, তাকে যেইভাবে জেনারেট করা হয়েছে, যেভাবে তৈরি করা হয়েছে, সে দম দিলে সেই কাজটাই করবে দম দেওয়ার মতো। তার মধ্যে আলাদা চিন্তা, আলাদা কিছু করার কোনো তাগিদ থাকে না। এখানেও তাই যেন যিনি গুরুমশাই রূপী মানচিত্রখানির বর্ণনাকার হিসেবে উঠে এসেছেন এখানে, তিনি যেন দম দেয়া পুতুলের মতো বলে যাচ্ছেন। আদপে এই কথার মধ্যে সেই ব্যঙ্গটা উঠে আসছে, যাদেরকে সামনে রেখে এই মানচিত্রের বর্ণনাটা দেওয়া হচ্ছে, তারা আসলে নিজের বোধ বুদ্ধিকে সরিয়ে রেখেছে, বা তাদের বোধ বুদ্ধিকে চাপা দেওয়া হয়েছে কোনো এক নিয়ম নীতির নিগড়ে, বা কোনো এক নিয়ম নীতির একটা গণ্ডির মধ্যে ফেলে রেখে, বা একটা ডায়াসে ফেলে রেখে, একটা আকৃতির মধ্যে ফেলে রেখে। তাকে বারণ করা হয়েছে নিজের মতো করে কিছু বলার প্রয়োজন নেই, দরকারও নেই। তোমাকে যতটুকু বলা হচ্ছে তুমি ততটুকু ওদের মাঝখানে পৌঁছে দাও, যে এইটা আমাদের দেশ, এই আমাদের সীমানা, ওখানে চায়ের ক্ষেত, ওখানে নদী, ওখানে পাহাড় পর্বত, মরুভূমি, এখানে কাপাস তুলো রয়েছে, ইত্যাদি ইত্যাদি। আদপে কি তাই? যিনি এখানে প্রতিনিধি হিসেবে এটা বলছেন, ইনি কাদের প্রতিনিধি? সেই স্বার্থগৃহীত মানুষের প্রতিনিধি, যারা অবিরত নিজের স্বার্থে প্রতিনিয়ত এই গণ্ডিটাকে ভাঙতে পারে, প্রতিনিয়ত মানুষের মধ্যে স্বপ্ন ভাঙনের ইতিহাস রচনা করতে পারে, প্রতি মুহূর্তে নিজের আখেরকে সামনে রেখে যতটা অধঃপথে নামা যায় ততটা নামতে পারে। এরা হচ্ছে সেই মানুষের প্রতিনিধি। গুরুমশাইকে দম দেওয়া পুতুলের মতো বলতে বলা হয়েছে, তাই তিনি বলছেন। এই গুরুমশাই শব্দটা আসলে ব্যঙ্গের রূপ। আসা যাক, আরেকটু এগোনো যাক কবিতার মধ্যে। কিন্তু আমরা দেশ দেখি না অন্ধকারে, আমরা দেশ দেখি না অন্ধকারে। আমরা মানে সেই সাধারণ মানুষ, আমরা মানে চর্মচক্ষু দিয়ে দেখা, নিজের বোধ দিয়ে বিচার করা মানুষ, যারা আমরা অন্ধকারে দেশটাকে দেখি না। নৈশ বিদ্যালয় থেকে চুপি চুপি পালিয়ে আসি জলের ধারে। নৈশ বিদ্যালয়, ভারতবর্ষ থেকে নিরক্ষরতা দূরীকরণের জন্য নৈশ বিদ্যালয় স্থাপন করা হয়েছিল। এই নৈশ বিদ্যালয়ের উদ্দেশ্য ছিল মানুষকে আক্ষরিক অর্থে শিক্ষিত করে তোলা, অন্তত নিজের সইটা করে তোলা, এবং তাদেরকে
নিজের সমাজ, নিজের জীবনযাপন সংক্রান্ত কিছু সৎ উপদেশের মাধ্যমে তাদের জীবনযাপনকে সুগঠিত করার একটা অন্যতম পদক্ষেপ নেওয়া হয়েছিল। কিন্তু সেখানে গুরুমশাইদের যে বর্ণনা, যেই প্রতিনিধিদের বর্ণনা বারবার উঠে আসে, তিনি সেগুলো না শুনে, অর্থাৎ যিনি শুনছেন শ্রোতা হিসেবে, না শুনে বেরিয়ে আসছে চুপি চুপি। এসে কি করছে? জলের ধারে চলে আসে, ঘাসের পরে চিত হয়ে শুই, আকাশে নক্ষত্র গুনি, ছলাৎ ছলাৎ ঢেউয়ের টানে শব্দ শুনি। নদীর ধারে ছলাৎ ছলাৎ ঢেউয়ের শব্দ, সেখানে শব্দ শুনছে, ঘাসের উপর শুয়ে থাকছে আর আকাশে নক্ষত্র গুনছে। মাটির কাছে শুয়ে থাকে মানুষ, মাটির সঙ্গে সংস্পর্শিত মানুষ, উন্মুক্ত আকাশের সঙ্গে একাকিত্ব হয়ে থাকা মানুষ, তাকে নৈশ বিদ্যালয়ে নিয়ে গিয়ে আক্ষরিক করে তোলার যে চেষ্টা, আসলে এই আক্ষরিক করে তোলার চেষ্টার মধ্যে নিজেদের মতো করে তোলা, নিজেদের প্রয়োজনের মতো করে গড়ে তোলার একটা যেন উদ্দেশ্য উঠে আসছে, যা এই শ্রোতাটি মেনে নিতে পারেনি। তাই সে নৈশ বিদ্যালয় থেকে, এই শিক্ষার্থী নৈশ বিদ্যালয় থেকে সরে এসে, যেখানে তার জীবন রয়েছে, যেখানে তার শিকড় রয়েছে, যেখানে সে প্রাণ খুঁজে পেতে পারে, যেই প্রাণের মধ্যে আনন্দ বিরাজ করে, সেইখানে এসে চুপচাপ শব্দ শুনছে, নক্ষত্র গুনছে। তাকে কি গণ্ডি দিয়ে ধরে রাখা যায়? তার মধ্যে কি গণ্ডির সীমাবদ্ধতা দিয়ে বুঝিয়ে তোলা যায়? এই পর্যন্ত তুমি চিন্তা করতে পারবে? যায় না। তারপরে দেখো, মাথার মধ্যে পাক খেয়ে যায় টুকরো টুকরো হাজার ছবি, উঠোন জোড়া আলপনা, আলপথের পাশে হিজল গাছে সবুজ গোটা, পুণ্যপুকুর মাঘমণ্ডল, টিনের চালে হিমের ফোঁটা। প্রত্যেকটা শব্দ এখানে বিশ্লেষণ করার মতো। মাথার মধ্যে পাক খেয়ে যায় টুকরো টুকরো হাজার ছবি। আমরা আগের ক্লাসে বলার চেষ্টা করেছি, স্বাধীনতা আন্দোলনকে সামনে রেখে যেই ধর্মীয় আন্দোলন শুরু হয়েছিল, স্বাধীনতা আন্দোলনকে সামনে রেখে যে দেশ বিভাগের ইতিহাস রচনা হয়েছিল, স্বাধীনতা আন্দোলনকে সামনে রেখে যেই মানুষে মানুষে ভেদাভেদ, ভূখণ্ডে ভূখণ্ডে ভেদাভেদ তৈরি হয়েছিল, সেখানে যে যন্ত্রণার জন্ম হয়েছিল, সেই যন্ত্রণাটা মুছে যাবার নয়। যে মানুষটা শৈশব কৈশোর যৌবন জুড়ে একটা ভূমিকা আঁকড়ে ধরে, একটা ভূমিকা আশ্রয় করে, একটা প্রকৃতির কাছে পরিচিত হতে হতে বড় হয়ে উঠেছে, তাকে হঠাৎ করে যদি বলা হয় এটা তোমার নয়, সেটা কি মেনে নেওয়া যায়? যায় না। আর সেই না না যাওয়ার জায়গা থেকে মনের ভেতরে অজস্র প্রশ্ন থাকে, মনের ভেতরে অজস্র স্মৃতি রয়ে যায়। হয়তো প্রশ্নগুলোর উত্তর পাওয়া যায় না, প্রশ্নগুলো নিজের মতো করে জটিলতা বাড়িয়ে চলে যায়, উত্তরের কোনো দায়বদ্ধতা না রেখে। কিন্তু স্মৃতি, সে তো নিজের মধ্যে রয়ে যায়, তাকে তো দূরে সরিয়ে দেওয়া যায় না। তাই নৈশ বিদ্যালয় থেকে সরে এসে যখন জলের ধারে আকাশে নক্ষত্র দেখছে, তখন তার মধ্যে অজস্র ছবি মাথার মধ্যে ফুটে উঠছে, তার স্মৃতিকে সামনে রেখে। কি কি ছবি ফুটে উঠছে? উঠোন জোড়া আলপনা, আলের ক্ষেত, আলপথের পাশে হিজল গাছে সবুজ গোটা। উঠোন জুড়ে আলপনা, আলপথের পাশে হিজল গাছে সবুজ গোটা। তোমরা যদি কখনো জীবনানন্দ দাশের রূপসী বাংলা পড়ো, অথবা জীবনানন্দ দাশের যে কোনো কবিতা একটু একটু করে পড়ে দেখো, সেখানে তোমরা এক বাংলার ছবি পাবে, এক ভূখণ্ডের প্রকৃতি বর্ণনার ছবি পাবে। অন্তর অর্থ যাই দিক, অন্তর অর্থ যেই গভীর অর্থের কথাই বলে যাক না কেন, যেই শব্দগুলোকে আশ্রয় করে, যেই চিত্রকল্পকে আশ্রয় করে, যেই প্রকৃতি পরিচয়কে আশ্রয় করে তিনি রচনাগুলো করেছেন, তার মধ্যে দিয়ে চুইয়ে চুইয়ে পড়ে বাংলার পরিচয়। শুধু এই বাংলা বা ওপার বাংলা নয়, অখণ্ড বাংলার পরিচয় ফুটে ওঠে। অধিকাংশটাই থাকে ওপার বাংলার কথা, যেটা বর্তমানে বাংলাদেশ রূপে পরিচিত। কিন্তু তা নয়,
সেটা অখণ্ড বাংলারই একটা অংশ ছিল। এখানে যখন বলছে উঠোন জুড়ে আলপনা, আলপথের পাশে হিজল গাছে সবুজ কটা, উঠোন জুড়ে আলপনা দেয়া, হিজল গাছের সবুজ, পূর্ণি পুকুর, এগুলো সব আমাদের বাংলার একটা সংস্কৃতির অংশ, একটা ধর্মাচরণের অংশ। পূর্ণি পুকুর, মাঘমণ্ডল, এগুলো সব ধর্মাচরণের মধ্যে পড়ে। 12 মাসে 13 পার্বণের কিছু অংশের মধ্যে এখানে দুটো জিনিস তোলা হয়েছে মাত্র, যেইগুলো এখন আর সে অর্থে দেখা যায় না। সেগুলোই স্মৃতিচারণে উঠে আসছে এই শ্রোতার কাছে বা এই শিক্ষার্থীর কাছে। টিনের চালে হিমের ফোঁটা, টিনের চালে শীতকালের শিশিরের যে হিমের ফোঁটা থাকে, সেটাও যেন স্মৃতিচারণের মধ্যে দিয়ে মানুষটাকে একটা পূর্ববর্তী জীবনে ফিরিয়ে নিয়ে যাচ্ছে। তারপরে আবার যখন বলছেন একটু একটু বাতাস দিচ্ছে, বাতাস আনছে ফুলের গন্ধ, তার মানে তো আর কিছু নয়, ছেলেবেলার শিউলি গাছে এই আধারেও এই আধারেও ফুলের দারুণ সমারোহ। এতক্ষণ পরে পরিষ্কার হয়ে যায়, ছেলেবেলার কথা মনে পড়ে গেছে। পুকুর ধারে শুয়ে বা নদীর পাড়ে শুয়ে জলের শব্দ শুনতে শুনতে। এই যে স্মৃতিচারণ, এটার প্রয়োজন পড়লো কেন? এই যে মাস্টারমশাইয়ের দেয়া বিবরণ বা গুরুমশাইয়ের দেয়া বিবরণটা শুনতে শুনতে তার ভালো লাগলো না। তার মনে হলো দম দেওয়া পুতুলের মতো এক অদ্ভুত খেলা যেন চলছে, জোর করে দেখানো হচ্ছে এইটা ওখানে, ওইটা সেখানে, এটাকে তুমি চেনো। আসলে যে মানুষটা শৈশব কৈশোর জুড়ে এগুলো দেখে দেখে বড় হয়েছে, তার কাছে এগুলো বলা বাহুল্য মাত্র। তার কাছে এর বিবরণ দেওয়াটা ওই দম দেওয়া পুতুলের মতোই কাজ বলে মনে হয়েছে। শেখানো হচ্ছে দম দেওয়া পুতুলের মতো। যে সকল মানুষগুলো একদিকে শেকড় আর একদিকে জীবন নিয়ে এখনো বেঁচে রয়েছে, তাদের সঙ্গে একটু গভীরভাবে যদি মেলামেশা করা যায়, একটু যদি কিছু জিজ্ঞেস করা যায় তার পূর্ববর্তী সময়ের কথা, তাদের চোখেও জল চলে আসে। আমি এই তর্কে যাব না যে ওপার বাংলা থেকে যারা এপার বাংলা এসেছে তারা কতটা সম্পত্তি হারিয়েছে। আমি এই তর্কে যাব না যে এপার বাংলা থেকে ওপার বাংলায় যারা গেছে তারা কতটা সমৃদ্ধ হয়েছে বা নিঃস্ব হয়েছে। আমি এই তর্কেও যাব না যে এই ভূখণ্ডের ফলে যে ধর্মীয় বিভাজন শুরু হয়েছিল তাতে কোন সম্প্রদায় উপকৃত হয়েছে বা নিঃস্ব হয়েছে। আমি শুধু এটুকু অনুভব করে দেবার বা এটুকু অনুভব যাতে হয়, এই কথাটি বলার চেষ্টা করব যে একটা জায়গায় দিনের পর দিন থাকতে 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 পরিচয় তৈরি করে বড় হয়ে ওঠা, ভূপ্রকৃতির সঙ্গে নিজেকে একাত্ম করে নেওয়া, এবং তারপরে সেই ভূখণ্ডকে অনিচ্ছাকৃতবশত বাধ্য হয়ে ছেড়ে চলে আসতে হয়, তখন সেটা প্রচণ্ড যন্ত্রণার হয়। সেই যন্ত্রণাটা আমরা অনুভব করতে পারবো না যারা জন্ম থেকে সেই স্থানেই বেড়ে উঠেছি। আজকের এই দ্রুত যোগাযোগ ব্যবস্থার দিনে, আজকের এই দ্রুত প্রযুক্তিকে সামনে রেখে যে এগিয়ে চলার জীবন, এখানেও আমরা অনুভব করি যে যেখানে বেড়ে উঠেছি, যেখানে বড় হয়ে উঠেছি, যেখানে জন্মগ্রহণ করে উঠেছি, সেখান থেকে ছেড়ে যদি কোথাও পড়াশুনো করতে যাওয়া কোনো কারণে থাকতে যেতে হয়, এই ভূমির টানটা তো কখনো ভোলা যায় না। সেই জায়গায় দাঁড়িয়ে কেউ যেই জায়গাটা ছেড়ে চলে গেছে সেই জায়গার যদি বিবরণ কেউ দেয়, এটা ওই, এটা সেই, তার কাছে হাস্যকর লাগে। তার কাছে সেটাই বড় হয়ে ওঠে যেই বেদনাটা তাকে বারবার উস্কে দেয়, বারবার পীড়া দেয়, বারবার যন্ত্রণা দেয়। এটা তোমার জীবন নয়, এখানে তোমার শিকড় নেই,
এখানে তোমার পরিচয় মানে পরিচয় মানুষের মতো। সত্যিই তাই। যারা বড় হয়ে উঠেছে একটা জায়গায়, আর বাধ্য হয়ে রাজনৈতিক কারণেই হোক বা কোনো এক কুচক্রের কারণেই হোক ছেড়ে চলে আসতে হয়েছে, তাদের কাছে যে কতটা যন্ত্রণা, কতটা পীড়া তারাই অনুভব করতে পারে। দেখ, আমরা পরবর্তী অংশে আসি। গুরুমশাই, অন্ধকারে কে দেখাবে মানচিত্রখানা? এই অন্ধকারটা তো সৃষ্টি করা অন্ধকার, স্বার্থের মাধ্যমে তৈরি হওয়া অন্ধকার। দেশভাগটা প্রয়োজন ছিল কি ছিল না, দেশভাগটাকে সামনে রেখে মানুষের উপকার হয়েছে কি হয়নি, এই সকল বিশ্লেষণগুলো সাধারণ মানুষের দরকার নেই। এ সকল বিশ্লেষণগুলো সাধারণ মানুষ চায়ও না। ভূখণ্ড খণ্ডিত হওয়ার যে ইতিহাস আমরা রচনা করে দিয়েছি 47 সালের পর থেকে, তার যন্ত্রণা আজও বহু মানুষের মধ্যে প্রবাহমান। হ্যাঁ, দেশ হয়েছে, দুটো দেশ খণ্ড বিখণ্ড হয়েছে, আলাদা হয়েছে, নিজের সত্তাকে সামনে রেখে নিজের মতো করে নিজের পরিচয়টাকে তৈরি করেছে, কিন্তু আদতে সেই তৈরি হওয়া পরিবেশের মধ্যে একটা যন্ত্রণারও ইতিহাস রচনা হয়ে গেছে। মরিচঝাপের ইতিহাসই বলি, আর শিয়ালদা স্টেশনের পাশে ঝুপড়ি মারা মানুষের ইতিহাসই বলি। খেটে খাওয়া মানুষের এসবে কিছু যায় আসে না। আসলে রাজনৈতিক দ্বন্দ্বকে সামনে রেখে, রাজনৈতিক স্বার্থকে চরিতার্থ করতে গিয়ে ব্যক্তি ইগোকে প্রাধান্য দিতে গিয়ে সাধারণ মানুষের উপর অত্যাচারই হয়েছে একমাত্র। এই খণ্ড বিখণ্ড হওয়ার ইতিহাসটা অত্যাচারেরই ইতিহাসে পরিণত হয়েছে। অন্ধকারে কে দেখাবে মানচিত্রখানা? মাথার মধ্যে দৃশ্য নানা, স্মৃতির মধ্যে অজস্র ফুল, তার সুবাসেই দেখতে পাচ্ছি বুকের কাছে। যেটা বলছো গুরুমশাই, বলছেন গুরুমশাই, তার থেকেও অনেক বেশি বুকের মধ্যে যেই স্মৃতিটা ফুটে উঠছে, সেখানে বারবার ফিরে যাচ্ছে। আর ওই দেখানো মানচিত্রটা মানচিত্রের মধ্যে থাকছে না, মেনে নিতে পারা যাচ্ছে না এটা আমাদের মানচিত্র। এখানে কোনো দেশ বা দেশের স্বার্থের কথা আমি বলছি না। আজ কথা বলতে গেলে হয়তো দেশ বা দেশের স্বার্থের কথা হয়ে যাবে, যে একটা দেশ আর একটা দেশকে বলছে নিজের অংশ, এইটা নয়। আমি বলছি এই দুটো বাংলার একটা অন্য আবেগ কাজ করে। এই দুটো বাংলার মানুষের মধ্যে ওই ভূখণ্ডগত দূরত্ব কাজ করে না, যতটা একাকিত্ব হয়ে থাকার অনুভব আর স্মৃতি কাজ করে, যতটা পরিবার সংলগ্ন জীবন নিয়ে পরিচয় পেতে পেতে নিজের ভূখণ্ড থেকে সরে যেতে হয়েছে, সেইটা বেশি স্মৃতিচারণের মাধ্যমে উঠে আসে। এক্ষেত্রে ভূখণ্ডের দ্বন্দ্বটা আমার আলোচনার বিষয় নয়। আমার আলোচনার বিষয় বা কবি এখানে যেটা বলতে চেয়েছেন সেই সত্য কথা, যে ভূখণ্ড দিয়ে আমরা আলাদা করে দিয়েছি দুটো জায়গাকে, মন থেকে আমরা কিন্তু এখন আলাদা করতে পারিনি। প্রতিনিয়ত বুকের কাছে সেই স্মৃতিটা ফুটে ওঠে, যেখানে উঠোনে আলপনা হতো, যেখানে মাঘমণ্ডলের ব্রত হতো, যেখানে পণ্ডিপুকুরের ইতিহাস এখনো উজ্জ্বল হয়ে রয়েছে। এটাকে ভোলা যায় না। এটাকে যতই গুরুমশাই বিভিন্ন বিবরণ দিয়ে ভোলাতে ভোলানো যায় না। সমগ্র কবিতা জুড়েই একটা ব্যঙ্গ আর একটা সত্য ঘটনা উঠে আসছে। ব্যঙ্গটা আর কিছুই নয়, একটা খণ্ড ইতিহাসের কথা, আর স্মৃতিটা সত্য ইতিহাস। একটা ইতিহাস রচনা হয়েছে কিছু মানুষের চিন্তা ভাবনার ফসল হিসেবে, আর একটা ইতিহাস প্রতিনিয়ত মানুষকে যন্ত্রণা দিচ্ছে, যেটা আত্মিকভাবে তৈরি হয়েছে।
যেটা হবার কথা ছিল না, যে স্মৃতিটা জীবনেরই অংশ হিসেবে তাকে বাঁচিয়ে রেখেছে এখনো পর্যন্ত, কষ্টের মধ্যে দিয়েই হোক বা শুধুমাত্র স্মৃতিচারণের মাধ্যমে হোক। এইভাবে ভূখণ্ডকে শুধুমাত্র রাজনৈতিক তকমা দিয়ে বলে কখনো ঠিক করা যায় না। যাক, আমাদের এই যন্ত্র মাধ্যমের জায়গাটা খুবই অসুবিধা, বেশি লম্বা করা যায় না। আমরা আজ এইটুকুই করছি, পরবর্তীকালে প্রয়োজন অনুযায়ী আসলে